আছে আজকের এই আমাদের ক্লাসটা ছিল এমসিকিউ টোটাল সম্ভবত 25টা এমসিকিউ ছিল। জাস্ট আমরা একটু দেখার চেষ্টা করি। আর আমরা যেটা বলছি যে প্রতিটা এমসিকিউতে শুধু একটা এমসিকিউ না দেখে আপনি আশেপাশে গুলোও চিন্তা করবেন যে আসলে এটা থেকে অন্য কিভাবে প্রশ্নটা হইতে পারে। কারণ প্রশ্নটাতে আপনার এইভাবেই থাকবে এমন কিন্তু কোনো কথা না, কিন্তু মূল জিনিস ওইটাই থাকবে, সেকশন কিন্তু ওইটাই থাকবে, এটা মনে রাখবেন। আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন যে প্রশ্নটা এই নাম্বার সেকশন থেকে হয়েছে, তাহলে প্রশ্ন যত ক্রিয়েটিভই হোক আপনি অ্যান্সার কিন্তু করতে পারবেন। তো আমরা সময় না বাড়িয়ে যদি দেখার চেষ্টা করি, প্রথমেই যে আমাদের প্রশ্নটা সেটা হচ্ছে যে আমাদের জুডিশিয়াল নোটিশ কোথায় আছে। যদিও মূলত আমরা পড়েছি কি জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট, ওই জিনিসটাকেই সংক্ষেপে বলা হচ্ছে যে জুডিশিয়াল নোটিস। তো এখানে এইরকম প্রশ্ন আসলে আপনার অ্যান্সার করতে একটু সমস্যা, কারণ ধারাবাহিক আপনার সেকশন নাম্বারগুলো দেওয়া আছে। এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে কি, আমরা জানি জুডিশিয়াল যে নোটিশ রিলেটেড আমাদের তিনটা সেকশন আছে, 56, 57, 58। আপনার দায়িত্ব হচ্ছে এইভাবে মনে রাখবেন যে আমার টোটাল তিনটা সেকশন আছে যেখানে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট আলোচনা করে। এখন এইখানে আপনার সঠিক অ্যান্সার কোনটা হবে। তো মূলত আমাদের এই যে 56এই বলে যে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট নিড নট টু বি প্রুভড। তার মানে এই যে প্রশ্নটা করা হয়েছে যে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট কোথায় আছে, তাহলে সঠিক অ্যান্সার হবে আমাদের 56। আর 57-এ বলা আছে যে আমাদের এই 11টা জিনিস জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্টর অন্তর্ভুক্ত। আর 58-এ বলা আছে যে এডমিটেড ফ্যাক্ট নিড নট টু বি প্রুভড। তাহলে আপনি একটা এমসিকিউ অ্যান্সার করলেন, কিন্তু সাথে তিনটা সেকশন আপনার মনে চলে আসলো। এইভাবে যদি আপনি অ্যান্সারগুলো করতে পারেন, যে বইয়ের মধ্যেই এমসিকিউ বা যেখানে এমসিকিউ পরীক্ষা দেন, যদি এভাবে একটু নিজের মাথাটা একটু খাটাইতে পারেন, তাহলে আপনি পাশ করবেনই। তাহলে এক নাম্বার হচ্ছে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট 56। এরপরে আমাদের এডমিশন জিনিসটা কি। মূলত এডমিশন আপনাকে তাহলে বুঝতে হবে যে এডমিশন জিনিসটা কি, যেটা আমরা 17 ধারায় দেওয়া আছে, যে এডমিশনের ডেফিনেশন দেওয়া আছে। আপনি সেখানে জানেন মৌখিক হইতে পারে, লিখিত হইতে পারে। এখানে বলতেছে যে শপথবদ্ধ বিবৃতি, তো এটা তো আমাদের হবে না। মামলার বিপক্ষে কোনো পক্ষের স্বীকারোক্তি, এখন এটা হইতে পারে। সাক্ষ্যে দেওয়া মতামত, এটা তো আমাদের হবে না। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, এটাও আমার না। তাহলে সঠিক অ্যান্সার আমার কোনটা হচ্ছে, আমি ভুলগুলো কিন্তু আইডেন্টিফাই করতে পারলাম যে আমার শপথের মাধ্যমে বিবৃতি এডমিশন না, সাক্ষীর মতামত না। তাহলে মামলার বিপক্ষে কোনো পক্ষের স্বীকারোক্তি, আপনি একটা মামলা দায়ের করছেন, এখন আপনি কোনো একটা ফ্যাক্টকে স্বীকার করে নিচ্ছেন, তাহলে বি হচ্ছে আমাদের কি সঠিক অ্যান্সার। এরপরে 3 নম্বরে আমাদের যেটা বলতেছে যে কনফেশন কোন ধরনের মামলা সাধারণত ব্যবহৃত হয়। দেওয়ানি, ফৌজদারি, কর মামলা, প্রশাসনিক। তো এটা আমরা সবাই জানি যে কনফেশন মানে হচ্ছে অপরাধের দোষ স্বীকার। আমরা এই যে 17 নাম্বার থেকে নিয়ে 31 পর্যন্ত টোটাল হচ্ছে কি আমাদের ওই যে কালপেবল হোমোসাইডের মতো এডমিশন। আর এই এডমিশনের ভিতরে আমাদের 24 থেকে শুরু হয় কনফেশন। আর কনফেশনটা হচ্ছে কোনো অপরাধের স্বীকারোক্তি। তাহলে কনফেশন কোন ধরনের মামলা ব্যবহৃত হচ্ছে, ফৌজদারি। আশা করি আপনার মাথায় আপনি কিন্তু যে পড়াশোনাগুলো পড়ছেন কিছুটা হইলেও আন্দাজ করতে পারতেছেন। এরপরে চলে আসি আমরা অপিনিয়ন অফ এক্সপার্ট বা এক্সপার্ট অপিনিয়ন বা বিশেষজ্ঞের মতামত। তো এটা জাস্ট আমরা অনেকবার বলেছি যে এটা সেকশন নাম্বারটা মনে রাখলে আপনার জন্য যথেষ্ট। সেকশন নাম্বার হচ্ছে আমাদের 45। এটা সেকশন নাম্বারই আপনার জিজ্ঞেস করে, অন্য কিছু না। তাইলে এক্সপার্ট অপিনিয়ন বা অপিনিয়ন অফ এক্সপার্ট বা বিশেষজ্ঞের মতামত কত ধারায় আছে। এরপরে যেটা সেটা হচ্ছে যে ডাইং ডিক্লারেশন কোন ধারায় দেওয়া আছে, অথবা আপনার আসতে পারে যে ডাইং ডিক্লারেশন জিনিসটা কি, অথবা ডাইং ডিক্লারেশনের সাক্ষ্যগত ভ্যালুটা কি, অথবা ডাইং ডিক্লারেশন দেওয়ার পর ব্যক্তি জীবিত থাকলে তার ভ্যালুটা কি। তার মানে প্রশ্ন আপনার একটাই, সেকশনও একটা, কিন্তু প্রশ্ন 4-5 প্রকার হইতে পারে। তাহলে আমরা ডাইং ডিক্লারেশন কোথায় আছে জানি, আমাদের সেকশন নাম্বার 32 এর সাবসেকশন 1 এর মধ্যে আমাদেরকে ডাইং ডিক্লারেশন দেওয়া আছে। আর ডাইং ডিক্লারেশন মানে আমরা কি জানি, যে কোনো ব্যক্তি মারা যাওয়ার সময়, মৃত্যুকালীন সময় তার মৃত্যুর কারণ রিলেটেড যে বক্তব্যটা দেয়, এটা হচ্ছে ডাইং ডিক্লারেশন।
এটা যে কোনো ব্যক্তির কাছে দিতে পারে। এটার জন্য কোনো পুলিশ, কোনো ম্যাজিস্ট্রেট কোনো দরকার নাই। ব্যক্তি যদি জীবিত থাকে ডাইং ডিক্লারেশন দেওয়ার পর, তখন এইটা ডাইং ডিক্লারেশন হিসাবে পরিগণিত হয় না। এটা আমরা কোরোবোরেশন করতে পারি সাক্ষ্য আইনের 157 ধারায়। আর ডাইং ডিক্লারেশনটা ব্যক্তি যদি মারা যায়, তখন এটা কিন্তু একটা আমরা বলতে পারি যে প্রাইম এভিডেন্স, প্রধান একটা এভিডেন্স হইতে পারে। কারণ যেই ব্যক্তি মারা গেছে সে মারা যাওয়ার কারণটা বলে গেছে, তবে এটা কোনো কনক্লুসিভ প্রুফ না। ডাইং ডিক্লারেশন নট এ কনক্লুসিভ প্রুফ। কনক্লুসিভ প্রুফ মানে যেখানে আপনি আর দ্বিতীয় কোনো এভিডেন্স দিতে পারেন না। এখন একজন ব্যক্তি হয়তো হিংসাবশত বলে গেছে যে করিম আমাকে মারছে, করিম ওই দিন আমেরিকায় ছিল, তাইলে তার ডাইং ডিক্লারেশনে তো কোনো দাম নাই। তো ওই জন্য ডাইং ডিক্লারেশন কনক্লুসিভ প্রুফ না, এটা জাস্ট মনে রাখবেন। আর ব্যক্তি জীবিত থাকলে ডাইং ডিক্লারেশনের ভ্যালু হবে কোরোবোরেশনের মতো। ব্যক্তি যদি মারা যায়, ডাইং ডিক্লারেশনটা প্রধান এভিডেন্স। এটা এফআইআর এর যে সাক্ষ্যগত ভ্যালু আসবে, ডাইং ডিক্লারেশনও একই আসবে। মানে মনে হবে যে ব্যক্তি একটা এফআইআর করে গেছে, যে তার বিরুদ্ধে একটা অপরাধ ঘটছে। তাহলে এফআইআর এর যে সাক্ষ্যগত ভ্যালু, ডাইং ডিক্লারেশনও সাক্ষ্যগত ভ্যালুই মোটামুটি আমরা একসাথে মনে রাখতে পারি। মানে এটা মনে রাখতে পারেন যে ওই ব্যক্তি মারা যাওয়ার সময় এফআইআর করে গেছে, ফার্স্ট ইনফরমেশন রিপোর্টটা দিছে। নর্মালি থানায় দিতে হইতো, সে একটা ব্যক্তির কাছে দিয়ে গেছে, এতটুকুই। তাহলে ডাইং ডিক্লারেশন রেকর্ড করার জন্য কোনো পুলিশের দরকার নাই, ম্যাজিস্ট্রেটের দরকার নাই। যে কোনো ব্যক্তি তার মৃত্যুর কারণ রিলেটেড যে কথাটা বলে, ওইটাই হচ্ছে আমার ডাইং ডিক্লারেশন। তাহলে ডাইং ডিক্লারেশন থেকে আপনার যত প্রকার এমসিকিউ এখন আসুক, আশা করি যে আপনি ঠেকবেন না। এরপরে আমরা চলে যাই, সেটা হচ্ছে চরিত্রগত, ক্যারেক্টার রিলেটেড। আমরা কি জানি এখানে আমাদের টোটাল, সম্ভবত গতবারের আগের বার আমরা দেখেছি যে এরকম এমসিকিউ আসে। যেমন চাইছে যে কত ধারা থেকে কত ধারায় এডমিশন আলোচনা করা হয়েছে। তো এরকম ক্যারেক্টার এভিডেন্স কত ধারা আমরা দেখতেছি, 52 থেকে আমরা এই যে 55 পর্যন্ত। এখানে আমরা 4টা পাবো। 52তে কি বলে একটু স্মরণ করেন, দেওয়ানি মামলায় চরিত্র কোনো বিষয় না। 53 বলে যে ফৌজদারি মামলায় ভালো চরিত্র প্রাসঙ্গিক। 54-এ বলে খারাপ চরিত্র শুধু রিপ্লেতেই প্রাসঙ্গিক। আর 55-এ বলে ক্ষতিপূরণ মামলায় চরিত্র প্রাসঙ্গিক হইতে পারে দেওয়ানি মামলায়। এরপরে প্রাইমারি এভিডেন্স, প্রাথমিক সাক্ষ্য জিনিসটা কি? তো এখানে দেখেন আসল দলিল, কপি অফিস, মৌখিক সাক্ষ্য, অনুমান ভিত্তিক সাক্ষ্য। তো এটা আমরা সবাই পারবো, অরিজিনাল রিট, অরিজিনাল ডকুমেন্ট, অরিজিনাল দলিল। তো এই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সেকেন্ডারি এভিডেন্স কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য? এখানে 4টা অবস্থার কথা দেওয়া আছে, যে আসল দলিল পাওয়া গেলে, তো এখানে এটা আমাদের অ্যান্সার হবে না। আসল দলিল হারিয়ে গেলে এটা অ্যান্সার হইতে পারে। বাকিগুলো দেখি সাক্ষী উপস্থিত থাকলে, জিজ্ঞাসাবাদ চললে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে যখন মূল দলিলটা কি হয়ে যায়, আপনার দেওয়া আছে লস্ট হয় অথবা ড্যামেজ হয়, তখন আপনি সেকেন্ডারি এভিডেন্স দিতে পারেন। তাহলে বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। মূল দলিল, অরিজিনাল ডকুমেন্ট যদি আপনার লস্ট হয়, ড্যামেজ হয়, হারিয়ে যায়, না পাওয়া যায়, তখন সেকেন্ডারি এভিডেন্স দেওয়া যায়। 9 নম্বরে যেটা আমাদেরকে বলতেছে যে হেয়ারসে এভিডেন্স। হেয়ারসে এভিডেন্স বলতে আমরা যেটা বলি যে শোনা কথা, আপনি কানে শুনছেন। আমরা যখন সাক্ষ্য আইনে 59-এ কি জানি, আমাদেরকে বলতেছে যে দলিলে লিখিত বিষয়বস্তু ছাড়া সাক্ষ্য জগতে যত কথা আছে সব ওরালি প্রমাণ করা যায়। মানে লিখিত ডকুমেন্টে যেটা আছে ওইটা বাদ দিয়ে সব ব্যাপারে কি করা যায়, ওরাল এভিডেন্স দেওয়া যায়। ওরাল এভিডেন্সের আরেকটার নাম কি, অকুলার এভিডেন্স। এখন সাইডে যখন আমরা যাব, আমাদেরকে 4টা ক্রাইটেরিয়া দেয়, যে দেখা হইলে নিজ চোখে দেখতে হবে, শোনা হইলে নিজ কানে শুনতে হবে, অনুভব করার বিষয় হইলে নিজে অনুভব করবেন, মতামত হইলে গ্রাউন্ডটা নিজের হবে। এই 4টা হচ্ছে কন্ডিশন। তাহলে এখন এখানে খাটান, হেয়ারসে মানে আপনি শোনা কথার ক্ষেত্রে কি হবে, সর্বদা গ্রহণযোগ্য, তো এটা হবে না। আংশিক গ্রহণযোগ্য, এরপরে আছে গ্রহণযোগ্য নয়, আদালতের ইচ্ছার উপর নির্ভর করে। তাহলে সঠিক আমাদের কি হবে, যে হেয়ারসে যেটা এভিডেন্স সাধারণত গ্রহণযোগ্য নয়। এই শোনা কথা আদালত কি করবে না, গ্রহণ করবে না, আপনার নিজ কানে শুনতে হবে। এরপরে চলে যাই আমরা বার্ডেন অফ প্রুফ কোন ধারায় আছে। নর্মালি আমরা বার্ডেন অফ প্রুফ বলতে একটা চ্যাপ্টারই পাই, যেটা 101 থেকে শুরু করে 114 পর্যন্ত আছে। তো যখন আপনি ভিতরে ইন ডিটেইলে পড়বেন, তো সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে 4টা অপশনের মধ্যে কি আছে আপনার। তো আমরা 70 থেকে 75-এ তো নাই, 60 থেকে 65-তেও নাই, 95 থেকে 97-এর মধ্যেও নাই। তো
তো যদিও আমাদের 101 থেকে 112 পর্যন্ত দেওয়া নাই, 101 থেকে 103 আছে, তাহলে এটাই আমাদের সঠিক অ্যান্সার। বার্ডেন অফ প্রুফ মামলাকে প্রমাণ করবে। এরপরে চলে আসি আমরা স্টেপল জিনিসটা কি। এটা কি আইনগত বিষয়, ঘটনাগত বিষয়, ঘটনা ও আইনগত বিষয়, উপরের কোনোটিই নয়। তাহলে আমরা 115 ধারাতে কি পড়ছি যে স্টেপল হচ্ছে আমাদের একটা ঘটনাগত বিষয়। এটা প্রচলিত আইনের বিরুদ্ধে কাজ করে না, এটা জাস্ট সাক্ষ্য আইনের একটা নীতি। এই জন্য সঠিক অ্যান্সার হবে আমাদের এটা হচ্ছে বি, এটা একটা ঘটনাগত বিষয়। এরপরে চলে আসি সাক্ষীকে হোস্টাইল ঘোষণা করার ক্ষমতাটা কার। অভিযুক্ত, বিচারক, আইনজীবী, তদন্ত কর্মকর্তা। তো নর্মালি আমরা যদি এখানে দেখি যে সঠিক অ্যান্সারটা হবে বিচারকের, যে বিচারক যখন বাদী পক্ষের সাক্ষী তার বিপক্ষে কি করতেছে, আচরণ করতেছে, বক্তব্য দিচ্ছে, তখন তাকে বিচারক সাহেব কি করতে পারেন, হোস্টাইল উইটনেস ঘোষণা করতে পারেন। এরপরে ডকুমেন্টারি এভিডেন্স কোন ধারায় আছে। তো এখানে আমাদের সেকশন নাম্বারটা আমরা একটু খোঁজার চেষ্টা করি। তো যদিও এখানে আমরা দেখতেছি যে কিছু সেকশনের পেয়ার দেওয়া আছে, তো আমাদের জন্য 61 থেকে 73 পর্যন্ত আমরা ডকুমেন্টারি এভিডেন্স রিলেটেড যাবতীয় তথ্য পাবো। তো ওইটাই আমাদের সঠিক অ্যান্সার হবে। এরপরে 14 নম্বরে লিডিং কোর্ট সিন। তো এই রিলেটেড আমরা জানি 3টা সেকশন আছে, একটু আগে স্মরণ করার চেষ্টা করেন যে 141, 142, 143। তো এখন এইখানে আমাদের প্রশ্নটা করা হয়েছে যে কখন করা যায়। তো আপনি যদি এরকম যদি ডাউট থাকে, আগে চিন্তা করবেন লিডিং কোর্সিন জিনিসটা কি, মানে ইঙ্গিতবাহী প্রশ্ন, যে প্রশ্নের মধ্যে উত্তর নিহিত আছে। জেনারেল নিয়ম হচ্ছে 143 ক্রস এক্সামিনেশনেই শুধুমাত্র লিডিং কোর্সিন করা যাবে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা, ক্রস এক্সামিনেশন। তাহলে অন্য সময় করা যাবে কিনা, অবশ্যই যাবে, তবে আদালতের অনুমতির সাপেক্ষে। এটাই পার্থক্য, আর কিছুই না। এরপরে যদি আমরা চলে যাই রেস জেস্টে কোন ধারায় দেওয়া আছে, বা এমন আসতে পারে যে রেস জেস্টে আসলে সাক্ষ্য আইনের কোন ধারার সাথে সম্পর্কযুক্ত, বা জেস্টের প্রিন্সিপাল সাক্ষ্য আইনের কোথায় আছে, এরকম বিভিন্ন প্রকার এমসিকিউ আসতে পারে। তো এটা আমরা সবাই পড়েছি 6 নাম্বার ধারায়। আমরা বলেছি কি সেম ট্রানজ্যাকশন, একই ঘটনার অংশ। যে একটা হত্যাকাণ্ড ঘটলো, কোথা থেকে অস্ত্র নিল, কোন পথে আসলো, কখন হত্যা করলো, কোথায় গেল, ষড়যন্ত্র কোথায় হইলো, সবকিছুই রেস জেস্টে বা সেম ট্রানজ্যাকশনের অংশ। তাহলে 6 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এরপরে মোটিভ, প্রিপারেশন, কন্ডাক্ট। একটা অপরাধের পিছনে মোটিভটা কি, প্রিপারেশন কি, কন্ডাক্ট কি, তো এটা আমাদের 8 নম্বর হচ্ছে সঠিক অ্যান্সার। 17 নম্বরে আমাদের এডমিশন অফ থার্ড পার্টি, তৃতীয় পক্ষের স্বীকারোক্তি সর্বদা অগ্রহণযোগ্য, সীমিতভাবে গ্রহণযোগ্য, সর্বদা গ্রহণযোগ্য, আদালতের ইচ্ছার উপর নির্ভর করে। নর্মালি এই প্রশ্নটা আমরা বাদ দিয়ে দিয়েছি, যেখানে আমাদের 18, 19 এবং 20 তিনটা আমাদের সেকশন আছে, যেখানে বলে যে আসলে এডমিশনটা মাঝে মধ্যে তৃতীয় পক্ষও নিতে পারে। এই যে 18, 19, 20, একটা দুটো প্রশ্ন আপনার আনকমন থাকতেই পারে, ওই জন্য টেনশনের কোনো কারণ নাই, কারণ আপনি 100-র মধ্যে অ্যান্সারই করবেন কয়টা, 80টা। একটা আপনার যদি নাও পারেন, তো এটার মধ্যে এরকম যখন থাকবে, আপনি অযথা সময় নষ্ট না করে আপনি এটা বাদ দিয়ে দিবেন, এটা আপনার জন্য বেস্ট। তো সঠিক অ্যান্সার আমরা আসতেছি। এরপরে যেটা হচ্ছে যে কনফেশন মাস্ট বি, স্বীকারোক্তিটা অবশ্যই কি হবে, স্বেচ্ছায় হতে হবে, জোর করে নেওয়া যেতে পারে, পুলিশ স্টেশনে নেওয়া বাধ্যতামূলক, লিখিত হলে গ্রহণযোগ্য নয়। তো আমরা সবাই কি জানি, স্বেচ্ছায়, ভলেন্টিয়ারি হইতে হবে, আসামি দোষ স্বীকার নিজ ইচ্ছায় করতে হবে। 19 নম্বর আমাদের ক্যারেক্টার এভিডেন্স বিষয় কোনটি মিথ্যা, চরিত্রগত সাক্ষ্য সম্পর্কে কোনটি মিথ্যা। প্রশ্নটা কিন্তু আপনাকে চাইছে কোনটি মিথ্যা। তাহলে দেওয়ানি মামলায় চরিত্র প্রাসঙ্গিক না, এটা সত্য। এটা ছাড়া চরিত্র সবসময় প্রাসঙ্গিক। ভালো চরিত্র ফৌজদারি মামলায় প্রাসঙ্গিক, কেবল দেওয়ানি মামলায় ক্ষতিপূরণ প্রাসঙ্গিক। তাহলে কেবল দেওয়ানি মামলায় ক্ষতিপূরণ প্রাসঙ্গিক, এটাও আমাদের কি হচ্ছে সঠিক। ভালো চরিত্র ফৌজদারি মামলায় প্রাসঙ্গিক, এটাও সঠিক। দেওয়ানি মামলায় প্রাসঙ্গিক নয়, এটাও সঠিক। তাহলে আমাদের মিথ্যা হচ্ছে কোনটা, যে চরিত্র সবসময় প্রাসঙ্গিক। আমরা কি বলছি, সবসময় প্রাসঙ্গিক না, শুধু ভালো চরিত্র ফৌজদারি মামলা প্রাসঙ্গিক হয়, এর বাইরে চরিত্রের কোনো কাজ নাই। তাহলে এই যে সবসময় প্রাসঙ্গিক, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এরপরে 20 নাম্বার, ডকুমেন্টকে প্রমাণ করতে হবে কোন ধারা অনুযায়ী। নর্মালি প্রশ্নটা বুঝতে আমি জানি যে আমাদের কিছু সমস্যা হবে,
তো বার কাউন্সিলে পরীক্ষায় একটা দুটো প্রশ্ন থাকবে যে আপনার যেটা বুঝতে আপনার সমস্যা, যে প্রশ্নটা চাইছে কি। তারপরে যেহেতু সেকশন নাম্বার হয়েছে, আপনি ওই হিসাবে অ্যান্সারটা কিন্তু করতে পারেন। কারণ আমরা 100টি যখন পড়বো, 100টি আমাদেরকে ডকুমেন্টারি এভিডেন্স পড়তে গেলে কি বলে যে প্রাইমারি এভিডেন্স দ্বারা প্রমাণ করেন অথবা সেকেন্ডারি এভিডেন্স দ্বারা প্রমাণ করেন। তাহলে ডকুমেন্ট আমরা কোন ধারা অনুযায়ী প্রমাণ করব? 61 অনুযায়ী পড়তে গেলে আমাদেরকে ওইটাই বলে। 61 যখন আপনি পড়তে যাবেন, ডকুমেন্ট প্রাইমারি অথবা সেকেন্ডারি এভিডেন্স দ্বারা আপনি প্রমাণ করবেন। তাহলে বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 30 বছরের পুরাতন দলিল বিষয়ে ধারণা দেওয়া আছে কোন ধারায়? তো আমরা সবাই জানি 90 মধ্যে আমাদের কি বলা আছে, 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে মে প্রিজাম্পশনের কথা বলা আছে। আর 90 এর মধ্যে আমাদের 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড সম্পর্কে মে প্রিজাম্পশন দেওয়া আছে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের 90। এরপরে যেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি এভিডেন্স কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। এই আসল দলিল হারাইলে, আসল দলিল নষ্ট হলে, আসল দলিল পাওয়া গেলে, দলিল বিদেশে থাকলে, তো আমরা কি জানি আসল দলিল যদি আপনার নষ্ট হয় তখনই আমরা সেকেন্ডারি এভিডেন্সটা দিতে পারি। এরপরে বার্ডেন অফ প্রুফ কার উপরে থাকে? সাক্ষীর উপরে, তদন্তকারীর উপরে, অভিযোগকারীর উপরে। আপনি ফৌজদারি করেন আর দেওয়ানি করেন, যিনি মামলা দায়ের করবে বার্ডেন অফ প্রুফ তার উপর থাকে। এরপরে যদি আমরা দেখি যে ইস্টপল রিলেটেড আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের ইস্টপলটা আসলে জিনিসটা কি। একটা হচ্ছে অনুমান ভিত্তিক নিয়ম, শাস্তিমূলক ব্যাখ্যা, বাধা প্রদানকারী বিধান, বিশেষ প্রকার সাক্ষ্য। তাইলে এটা আমরা বলতে পারি যেহেতু এটা আমাদের কি একটা বাধা প্রদানকারী বিধান, আপনি যে কথা বলছেন সেখান থেকে সরতে দেয় না। স্বকার্যজনিত বাধা, যেটাকে আমরা যদি স্ট্যান্ডার্ড বাংলা করি, স্বকার্যজনিত বাধা, মানে আপনার কাজের জন্যই আপনি বাধা পাচ্ছেন। সর্বশেষ লিডিং কোশ্চেন কোন পর্যায়ে করা যায়? তো এটা আমরা যেটা হচ্ছে যে ক্রস এক্সামিনেশনে। তো এই ছিল মোটামুটি আমাদের 25টা এমসিকিউ। আশা করি দেখা যাক এখন কার কটা হয়েছে, একটু দেখার চেষ্টা করি।